দেখুন, আমরা যখন মাঠ পর্যায়ে গিয়েছি, কথা বলেছি, সেখানকার যারা তরুণ তাদের কিন্তু একটা স্পিরিট আছে এবং তারা অনেকে আছে যাদের এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট ক্যান্ডিডেট আছে, কিন্তু তারা চায়, এই তরুণরা কিন্তু চায় যে তারাও নির্বাচন করবে এবং তারা ন্যায্য যে দাবি দেওয়া মানুষের সেটি অধিকার আদায়ের লক্ষ্যে তারা একটি ইশতেহার দেবে এবং তাদের একটি কার্যপরিধি দেবে, যেটি দেখে জনগণ তাদেরকে ভোট দেবে এবং তারা মনে করে এই সমস্ত যারা হেভিওয়েট ক্যান্ডিডেট আছে তাদেরকেও হারানো সম্ভব, যদি না এই তরুণ প্রজন্ম দল গঠনের পূর্বেই বা শুরুতেই যদি না দুর্নীতিতে জড়িয়ে পড়ে। আমরা অবশ্যই যারা ছাত্র সমাজ এবং যারা আমাদের সাথে আছে এই নতুন রাজনৈতিক দলে বা থাকবে, তারা প্রত্যেকে কিন্তু যার যার এলাকায় যাব এবং সেই এলাকার প্রতি আমরা দায়বদ্ধতা থেকে এই নির্বাচনে অংশ নেব। এবং যদি নির্বাচনের কথা বলি যে 300 আসনে দেওয়ার মতো ক্যান্ডিডেট আছে কিনা, আমাদের মনে হয় যে 300 আসন অবশ্যই দেওয়ার মতো ক্যান্ডিডেট থাকবে, কারণ অনেকে আগ্রহী। এবং আমরা পূর্বে যে কালচার দেখেছি যে ভোট হওয়ার পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, আমরা মনে করি এই ছাত্র প্রতিনিধিদের অবশ্যই খুঁজে পাওয়া যাবে। কারণ যখন 5 আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সংকটগুলো চলছিল, যে হাজার হাজার আহত এবং হাজারের উপরে শহীদ, এই যে পরিবারগুলোর দেখাশোনা করা, এটি কিন্তু ছাত্ররা নিজ দায়িত্বে করেছে। যখন রাস্তায় কোনো পুলিশ ছিল না, তখন কিন্তু ছাত্ররা নিজ দায়িত্বে গিয়ে তারা এই রাস্তায় কিন্তু ট্রাফিক পুলিশের কাজ করেছে। তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বিভিন্ন কর্মসূচি নিজ উদ্যোগে দিয়েছে। তো জনগণ অবশ্যই এদের উপর আস্থা রাখবে বলে আমি মনে করি, যদি না শুরুতে আমরা দুর্নীতিতে জড়িয়ে পড়ি। যদি যে স্বভাবত রিপুর ফাঁদ, যে ষড়রিপু আছে মানুষের, সেটিকে যদি আমরা এড়িয়ে চলতে পারি, আমরা অবশ্যই গেইন করব। সাধারণ জনগণ কিন্তু অত কিছু বোঝে না। সে ভাবে আমি যখন বাজারে যাব ন্যায্য মূল্যে, স্বল্প মূল্যে আমার দ্রব্যটি কিনতে পারবো এবং কিনে ফেরার পথে নিরাপদে আমি বাসায় ফিরব। এটি কিন্তু আসলে মানুষের মৌলিক চাহিদার জায়গাটুকু। এবং বাংলাদেশের মানুষের যে সংগ্রামের মূল জায়গায় কিন্তু এখনো এই বিষয়টি আছে। যেগুলো উন্নত রাষ্ট্র, তারা কিন্তু এই প্রাথমিক অবস্থা কাটিয়ে তারা কিন্তু অনেকখানি সামনে অ্যাডভান্স লেভেলে পৌঁছে গেছে, কিন্তু আমরা এখনো যে ন্যায্য অধিকার, একেবারেই সে ন্যায্য অধিকারের জায়গায় জগতে পৌঁছাতে পারেনি। কারণ রাজনৈতিক যে পক্ষগুলো আছে তারা দেখা যায় তাদের যে ক্ষুদ্র স্বার্থ, সেই ক্ষুদ্র স্বার্থের মধ্যে আবদ্ধ থাকে। তারা দলের ঊর্ধ্বে যেতে পারে না কখনো। তারা জাতীয় স্বার্থের জায়গাটিতে ওইভাবে দেখা যায় যে পৌঁছাতে পারে না, ঐক্যমত হইতে পারে না। যার কারণে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের যে অধিকারের জায়গা থেকে যে প্রশ্নগুলো আসা দরকার, সেখানে সেই প্রশ্নগুলো আসছে না, বা সরকারকে সেই প্রশ্নগুলো করা হচ্ছে না। সরকারকে প্রশ্ন করা হচ্ছে কবে আপনারা নির্বাচন দেবেন। নির্বাচন অন্যতম এই সরকারের একটি এজেন্ডা, কিন্তু সরকার তো আগে সাধারণ মানুষের যে কষ্ট, সাধারণ মানুষের যে ন্যায্য অধিকার, সেই জায়গা থেকে কেন গাফিলতি করছে, সেই প্রশ্নগুলো করা দরকার। এবং সেই জায়গা থেকে আমরা ছাত্ররা কিন্তু বরাবরই মাঠে ছিলাম। দেখুন, সংস্কার আসলে বাংলাদেশের যে বিভিন্ন খাত আছে, আমি যদি বলি রাষ্ট্রের যে বিভিন্ন খাতগুলো, সেটি হোক বিচার বিভাগ বা এক্সিকিউটিভ জায়গা, যেখানে আমি বলি না কেন, এখানে সংস্কার এই কারণে প্রয়োজন যে এই যে কাঠামোটি তৈরি করে গেছে কিন্তু ব্রিটিশরা। তো ব্রিটিশদের পারপাস কিন্তু সার্ভ করতো এই কাঠামো। তো খুব স্বাভাবিকভাবে ব্রিটিশ রাজ যখন পলায়ন করেছে, ভারতবর্ষ ত্যাগ করছে, বাংলাদেশ ত্যাগ করেছে, তখন কিন্তু তাদের জায়গায় অধিষ্ঠিত হয়েছে পাকিস্তানি শাসক গোষ্ঠী। শুধু চেহারা পরিবর্তন হয়েছে, কিন্তু কাঠামো একই আছে। বাংলাদেশের যদি পেনাল কোডের কথা বলি, 1860 সালের সেই পেনাল কোড আছে। এখানে মানুষের দণ্ডবিধির কথা আছে, যারা অপরাধ
অপরাধী তাদের দণ্ডবিধির কথা আছে, কিন্তু যে বিচার করবে তার কি দণ্ডবিধির কথা আছে? বাংলাদেশে যে এক্সিকিউটিভ একজন ব্যক্তি, যিনি বাংলাদেশের প্রশাসক যে কোনো পর্যায়ের, সে যদি কোনো অপরাধ করে তার কেন আলাদা নিয়মে বিচার হবে, তার শাস্তি কেন এত অল্প হবে? সেই জায়গা থেকে কিন্তু তারা অনেক বেশি ক্ষমতাবান হয়ে ওঠে এবং সেই জায়গা থেকে কিন্তু তারা অপেক্ষা করে যে বাংলাদেশে আসলে অধিকতর শক্তিশালী কোন ফেসটা আসছে বা আসবে, তার জন্য তারা অপেক্ষা করে, তাদের পারপাস তারা সবসময় সার্ভ করবে। তো সেই জায়গা থেকে কিন্তু তাদের মধ্যে সবসময় বায়াসনেস কাজ করে। আবার দেখুন, এখানে যে নিয়োগ প্রক্রিয়া হয় সেটি একেবারে স্কুল শিক্ষক থেকে শুরু করে আপনি বিসিএস ক্যাডার, যে নিয়োগ প্রক্রিয়াগুলো হয় সেখানে যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় ক্ষমতায় আসে তারা কিন্তু প্রভাব খাটায় এবং প্রভাব খাটানোর কারণে তারা তাদের মতাদর্শে বিশ্বাসী ব্যক্তিদেরকে নেয়। তো সেই ব্যক্তিরা যখন ওইখানে বসে তারা কাদের পারপাস সার্ভ করবে? তাদের পারপাসে কিন্তু সার্ভ করতে তারা সেখানে গিয়েছে। তো এই যে গোড়ায় গলদ, এই গোড়ায় গলদ যতদিন না দূর হবে ততদিন আমি যতই বলি সংস্কার প্রয়োজন, সেই সংস্কার কিন্তু হবে না। তো আমরা বলি যে বাংলাদেশের রাষ্ট্রের, সেটি বিচার বিভাগ হোক, এক্সিকিউটিভ বিভাগ হোক, সবখানেই সংস্কার প্রয়োজন, সংবিধানেও সংস্কার প্রয়োজন। কেননা সংবিধানে সেই গোড়ায় গলদ আছে বিধায়ী এত বড় গণ অভ্যুত্থানটি হয়েছে এবং আমরা যারা ছাত্র সমাজ ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলন করেছি, আমাদের সাথে যারা একাত্ম পোষণ করেছে, প্রত্যেকে ফ্যাসিস্ট হাসিনা কিন্তু রাজাকার বলেছে। অথচ আমরা কিন্তু সবাই যারা ছিলাম সামনে ফ্রন্ট লাইনে, আমরা কিন্তু দেখতে এবং কথা বলি বাংলায়, দেখতে বাঙালি, আমরা বাই ব্লাড বাঙালি, কিন্তু বাঙালি হওয়া সত্ত্বেও আমাদেরকে বলা হয়েছে রাজাকারের বাচ্চা। তো এটি তার যে মূল সূত্র নিহিত সেটি কিন্তু সংবিধানের ভিতরে মূল নীতি হিসেবে বাঙালি জাতীয়তাবাদ ঢুকানো হয়েছে। তো সেইখানে কিন্তু বাংলাদেশের এই ভৌগোলিক সীমারেখায় 56,000 বর্গ মাইলের সবার কথা উঠে আসছে না, শুধু বাঙালিদের কথাই উঠে আসছে। যে গারো তার কথা উঠে আসছে না, যে চাকমা তার কথা উঠে আসছে না, কিংবা জেনেভা ক্যাম্পে যেই শিশু জন্ম নিয়েছে যাদেরকে আমরা বিহারি বলি, তাদের অধিকারের কথা নেই। তো আমরা সামগ্রিকভাবে অধিকারের কথাটি বলতে চাই এবং আমরা মনে করি সবখানে সংস্কার প্রয়োজন। তো আপনি দেখেছেন 2 দিন আগে কিন্তু প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব তিনি কিন্তু বলেছেন উর্দু ভাষীদের জন্য একটি একাডেমি হবে। এটিকে আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। এভাবেই সংস্কারটি হবে। হয়তো পরিপূর্ণ সংস্কার বা সব জায়গায় 100% বাস্তবায়ন সম্ভব নয়, তবে মোটামুটি একটি কাঠামো এই সরকারের দাঁড় করিয়ে রাখা প্রয়োজন, যেন তাদের পদাঙ্ক পরবর্তী নির্বাচিত সরকার এসে অনুসরণ করতে পারে।